শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এবং আমরা কিন্তু পদার্থবিজ্ঞানে তোমাদের এর আগে একটি ক্লাস করেছিলাম, সেটি ছিল মূলত তরঙ্গের শব্দ, তরঙ্গ শব্দ এই অধ্যায় সম্পর্কে, এবং সেটি ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন। এবং আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। আচ্ছা, আমরা প্রশ্নের যদি গ নাম্বার সমাধান একটু যাই, দেখো গ নাম্বার সমাধানটা তোমাদের কি বলছে। এখানে মূলত বলছে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো। তার মানে বলা হচ্ছে যে তরঙ্গের পর্যায়কালটা নির্ণয় করো। হ্যাঁ, তরঙ্গের পর্যায়কাল। আচ্ছা, পর্যায়কাল বলতে আমরা কি বোঝাচ্ছি? আসলে পর্যায়কালটাকে আসলে আমরা টি দ্বারা প্রকাশ করি। পর্যায়কাল, পর্যায়কাল কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বড় হাতের টি দ্বারা আমরা প্রকাশ করে থাকি, এবং এটাকে সর্বদাই বড় হাতের টি দ্বারাই প্রকাশ করা হয়। এখন দেখো, পর্যায়কালের বিষয়টা যদি আসে তাহলে আমাদের একটু জেনে নিতে হবে যে পর্যায়কালটা আসলে কি। পর্যায়কালটা আসলে আমরা তাকেই বলবো যে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগবে সেটাই মূলত হচ্ছে পর্যায়কাল। এখন আমরা যদি একটা বিষয় আসি, সেটা হচ্ছে পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দনটা আসলে কি হবে? পূর্ণ স্পন্দনটা কি, এটাও তোমাদের জানতে হবে। যদিও বা তোমরা এই অধ্যায়ে যখন করেছিলে বেসিক গুলো তোমরা অবশ্যই জেনে নিয়েছিলে, তাও আমরা এখানে একটু একটু হলো আলোচনা করে তারপরে আমরা এই অঙ্কগুলোয় যাব, অর্থাৎ ম্যাথগুলো সমাধান করব। পূর্ণ স্পন্দন আসলে কাকে বলবো আমরা? যে তরঙ্গের উপরস্থ কোনো কণা কোনো স্থান হতে যাত্রা করে আবার যদি ওই স্থানে ফিরে আসে তাকেই মূলত আমরা বলবো পূর্ণ স্পন্দন। আচ্ছা দেখো, আমরা যদি একটা তরঙ্গ আট করার চেষ্টা করি তাহলে আমরা এরকম পাবো যে দেখো, তরঙ্গের উপরস্থ আমরা যদি কোনো একটা কণা কল্পনা করি, তাহলে এই কণাটা মনে করো যে উপর থেকে শুরু হচ্ছে, উপর থেকে শুরু হচ্ছে তরঙ্গটি, এবং আবার নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখো আমাদের যেখান থেকে শুরু হয়েছিল, এটা যদি আমরা প্রথম অংশ ধরি, প্রথম অংশ যেটা যদি দ্বিতীয় ধরি, তাহলে দেখো প্রথম স্থান থেকে এসে যাত্রা শুরু করে, তরঙ্গটা যাত্রা শুরু করে দ্বিতীয় স্থানে এসে আবার প্রথম স্থানের দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে এটাকেই আমরা বলবো পূর্ণ স্পন্দন, যে তরঙ্গের উপরস্থ কোনো কণা কোনো স্থান হতে যাত্রা করে আবার ওই স্থানে যদি ফিরে যায় তাকেই আমরা বলবো পূর্ণ স্পন্দন। তাহলে এখন আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যে আমাদের গ নাম্বারে যেটা বলছে যে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো, এবং আমরা এই পর্যায়কালটাই এখন নির্ণয় করার চেষ্টা করব। যাই হোক, তাহলে আমরা যদি তরঙ্গের পর্যায়কালটা নির্ণয় করতে যাই তাহলে আমরা মূলত একটা সূত্র শিখেছিলাম। সেটা ছিল এরকম যে আমরা যখন অর্থাৎ আমরা যখন কম্পাঙ্ক করেছিলাম, যে কম্পাঙ্ক এফ ইকুয়াল, আমরা একটা সূত্র জানছিলাম যে এফ ইকুয়াল হচ্ছে 1/t। এই সূত্রটা অবশ্যই তোমরা জানো যে এফ ইকুয়াল 1/t। এবং দেখো আমাদের এই অঙ্কটাই কিন্তু কম্পাঙ্কেও দেওয়া আছে। কম্পাঙ্ক হচ্ছে কত? 520 হার্জ, আর ছোট হাতের এফটা হচ্ছে মূলত আমাদের কি কম্পাঙ্ক। তাহলে আমাদের যে কম্পাঙ্কের মান দেওয়া আছে, তাহলে এখান থেকেই মূলত আমরা পর্যায়কালটা বাড়ি করে নিতে পারবো। যাই হোক, এখন মূলত আমরা একটু আলোচনা করে নিলাম। এখন আমরা গ নাম্বার সমাধানে চলে আসবো। তাহলে গ নাম্বার আমরা এখানে লিখে নেই, যে যেহেতু আমরা গ নাম্বার সমাধানটা করতেছি তাহলে গ নাম্বার আমরা লিখে নিচ্ছি। এবং দেখো আমাদের এখানে মূলত কম্পাঙ্কটা দেওয়া আছে, তাহলে আমরা এই মানটা নিয়ে নেব যে এখানে এখানে কম্পাঙ্ক কম্পাঙ্ক দেখো এফ ইকুয়াল আছে কত? 520 হার্জ। 520 হার্জ। এবং আমাদের যেটা বাইর করতে হবে সেটা হচ্ছে পর্যায়কাল আমরা বাইর করব, অর্থাৎ পর্যায়কাল টি ইকুয়াল আমরা বাইর করব, অর্থাৎ টি ইকুয়াল হচ্ছে হট। তাহলে এখন দেখো আমরা ডাইরেক্ট সূত্র এখানে বসাবো, যে আমরা জানি যে সূত্র জানছিলাম আমরা, যে কম্পাঙ্ক এফ ইকুয়াল আমরা জানছিলাম যে 1/t। এটা একটা আমাদের সূত্র, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং এই অধ্যায়ের অঙ্কগুলো, সপ্তম অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু বেশ কয়েকটা সূত্র শুধু এখানে আছে। এগুলো যদি তোমরা কন্টিনিউ করো তাহলে অনেক ভালো করতে পারবা। যাই হোক, আমরা গ নাম্বার গুলো কিন্তু এই অধ্যায়ের অনেক ছোট ছোট অঙ্ক, এবং একটু তোমরা মনোযোগ দিলেই অঙ্কগুলো করতে পারবা। আচ্ছা দেখো, এখানে যদি আমরা এখন আর গুণ করে নেই তাহলে দেখো আমরা কি পাচ্ছি, তাহলে এফ টি পাবো। এফ টি ইকুয়াল পাচ্ছি আমরা 1 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা মূলত টির মান বের করে নিব, বা দেখো টি ইকুয়াল পাবো আমরা 1/f। ঠিক আছে, একদম সিম্পল, কোনো বিষয় না। তাহলে দেখো আমরা এইখানে কিন্তু এটা করে নিতে পারতেছি, যে হচ্ছে আমাদের তাহলে এই যে এখানে শুধু আর গুণ করে নিছিলাম আমরা, যে এফ টি ইকুয়াল হচ্ছে 1, তারপর এখান থেকে আমরা টি মান বার করে নিলাম, একটা
গুণ অবস্থায় ছিল এদিকে, তাহলে ওদিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকেই মূলত আমরা টি এর মানটা পেয়ে যাবো, যে টি ইকুয়াল দেখো আমাদের এফ এর মান কিন্তু আছে, সেটা হচ্ছে 520। তাহলে হচ্ছে 1 ডিভাইড বাই হচ্ছে কত, 520। 520 করলেই আমরা মূলত এখানে মানটা পেয়ে যাব। তাহলে অতএব দেখো টির একটা আমরা মান পেয়ে যাব, সেটা হচ্ছে যে 1 কে যদি আমরা 520 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 1 ভাগ হচ্ছে 520, এর মান আসতেছে আমাদের 1.92। 1.92 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার -3, আর হচ্ছে আমাদের পর্যায়কাল অর্থাৎ সময়, কাল মানে হচ্ছে সময়, তাহলে এটার একক হবে সেকেন্ড। ঠিক আছে, মূলত দেখো গ নাম্বার অঙ্কটা একদম সিম্পল, এবং গ নাম্বার অঙ্কটা কিন্তু আমরা শিক্ষার্থী বন্ধুরা গ নাম্বার অঙ্কটা শেষ করে মূলত আমরা এখন ঘ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। সেটা দেখো, ঘ নাম্বারটা আমাদের যেটা বলছে যে এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম, এটা আমাদের বাইর করতে হবে। আসলে এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম, ঠিক আছে। তার আগে দেখো এখানে মূলত উদ্দীপকে আমাদের কি বলা ছিল, যে সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের এক্স ও ওয়াই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া ছিল। তরঙ্গ দৈর্ঘ্য দুটা দেওয়া আছে যথাক্রমে, তার মানে প্রথমটা হচ্ছে আমাদের, অর্থাৎ এটা এক্স এর ক্ষেত্রে 0.634 মিটার, এবং দ্বিতীয়টা হচ্ছে এটা 2.87 মিটার, এবং কম্পাঙ্ক দেওয়া আছে 520 হার্জ। তাহলে আমাদের বলছে এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম, এটা বাইর করতে হবে। তাহলে কোন ধরনের মাধ্যম বাইর করতে হবে, এটা যদি আমরা বাইর করতে যাই, এটা মূলত বাইর করার আমাদের একটা তোমাদের নিয়ম মনে রাখতে হবে। যখনই তোমাদের এরকম বলবে যে কোন ধরনের মাধ্যম, তখন তোমরা মূলত এই বিষয়টা মনে রাখতে পারো যে আমরা তো জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর বেগ কত তোমরা তো জানো, সেটা হয় 330 মিটার পার সেকেন্ড। এরপরে বলো তো কি আছে, আর আছে আমাদের পানির শব্দের বেগটা কত হয়, পানির মূলত হবে 1493, এগুলো তোমাদের বইয়ে দেওয়া ছিল, 1493 মিটার পার সেকেন্ড। এরপরে মনে করো পারদের দেওয়া ছিল, পারদের কত দেওয়া ছিল তোমরা অবশ্যই এগুলো পড়ে নিয়েছিল, সেটা হচ্ছে 1450। পারদ হচ্ছে 1450, পারদ কত, 1450 মিটার পার সেকেন্ড। এরপরে লোহা ছিল কত, লোহা তোমরা অবশ্যই জানো, লোহার ক্ষেত্রে হবে, লোহার ক্ষেত্রে কত হবে, লোহার ক্ষেত্রে হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাদের যদি কোনো অঙ্কে এরকম বলে যে এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম, মাধ্যমের কথা যদি জিজ্ঞেস করে, তাহলে তোমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে আহ আসলে বেগ পাইতে চেষ্টা করবা। অর্থাৎ বায়ুর বেগ যদি মনে করো এরকম কখনো যদি আসে যে বেগটা যদি 330 হয়, তখন তুমি ধরে নেবে এটা বায়ু মাধ্যম। তারপরে যদি বেগ যদি 1493 হয়, তাহলে এটা পানি মাধ্যম। তাহলে যদি মনে করো 1450 হয়, তাহলে পারদ। তাহলে যদি 5130 হয়, তাহলে তুমি অবশ্যই বলে দিবা যে এটা আসলে কোন মাধ্যম, লোহা মাধ্যম। ঠিক আছে, তাহলে এইরকম যদি হয়, তাহলে আমরা এখানে থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে যে আমাদের মূলত বেগ বাইর করতে হবে। ঠিক আছে, বেগ বাইর করলেই আমরা বলতে পারবো যে আসলে এটা কোন মাধ্যম। তাহলে ওই ক্ষেত্রে মূলত আমরা যেটা করতে পারি, আমরা মূলত বেগের একটা সূত্র জানছিলাম, সেটা ছিল আমাদের ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। তাহলে দেখো এফটা হচ্ছে মূলত আমাদের কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং আমাদের এই মাধ্যম দুইটার কিন্তু দেখো এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা, তাহলে প্রথমটা হবে ল্যামডা এ, তারপরেরটা হবে সরি ল্যামডা এক্স, পরেরটা হবে ল্যামডা ওয়াই। এইভাবে আমরা মানগুলো নিব, যেহেতু যথাক্রমে দেওয়া আছে মানগুলো। তাহলে আমাদের দুটোই ল্যামডার মান দেওয়া আছে, এবং কম্পাঙ্ক তো আমাদের একটাই হবে, কম্পাঙ্ক হবে 520 হার্জ। এখন কম্পাঙ্ক কেনই একটা হবে, তোমাদের এটা প্রশ্ন আসতে পারে। দেখো আমাদের এখানে সুরশলাকার কথা বলা আছে। ঠিক আছে, সুরশলাকাটা আসলে কি, সুরশলাকাটা মূলত হচ্ছে এই যে ইউ এর মতো, কিছুটা ইউ এর মতো দেখতে, এটা একটা ধাতব দণ্ড, এবং এখানে যদি খুব সূক্ষ্ম পরিমাণ যদি আঘাত করা হয়, তাহলে এখান থেকে কিন্তু শব্দ তৈরি হয়, যার কারণে পরীক্ষাগারে এই ইউ আকৃতির দণ্ডটি ব্যবহার করা হয়, অর্থাৎ সুরশলাকা ব্যবহার করা হয়। যাই হোক, তোমরা এগুলো সম্পর্কে উপর ক্লাসে আরো জানতে পারবা। এবং দেখো তাহলে ওই ক্ষেত্রে মূলত আমরা যেটা জানলাম যে আমাদের উৎসটা একই হওয়ার কারণে, বা উৎস একই হওয়ার কারণে আমরা বলতে পারবো যে মাধ্যম ভিন্ন হলেও সুরশলাকা থেকে উৎপন্ন কম্পাঙ্কটা কি হবে, একই হবে, এবং ওই ক্ষেত্রে আমাদের এখানে কম্পাঙ্ক একটাই দেওয়া আছে। তাহলে আমরা এখন ঘ নাম্বার অঙ্কটা সমাধানের দিকে যাব। তাহলে ঘ নাম্বার অঙ্কটা আমরা যদি সমাধান করি, তাহলে আমরা এখান থেকে এভাবে লিখে নিতে পারি যে মাধ্যম ভিন্ন হলেও সুরশলাকা থেকে উৎপন্ন কম্পাঙ্ক কি হবে, একই হবে। যে উদ্দীপকের মাধ্যম
দ্বয় ভিন্ন হলেও কম্পাঙ্ক কি হবে? একই হবে। কম্পাঙ্ক একই হবে। তাহলে কম্পাঙ্ক যদি একই হয় তাহলে ওই ক্ষেত্রে মূলত কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? তাহলে হচ্ছে কম্পাঙ্ক, অথবা এখানে লিখতে পারি যে কম্পাঙ্ক এফ ইকুয়াল হচ্ছে কত? 520 হার্জ। 520 হার্জ। 520 হার্জ এটা হবে, ঠিক আছে। কম্পাঙ্কটা হচ্ছে 520 হার্জ, মানে উদ্দীপকের মাধ্যমটা ভিন্ন হলেও কম্পাঙ্কটা একই হবে। তার কারণ হচ্ছে উৎস যেহেতু আমাদের সরলরেখা একটাই। তাহলে এরপরে দেখো আমাদের ওই ক্ষেত্রে আমরা এক্স এর ক্ষেত্রে অর্থাৎ এক্স মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা নিয়ে নেব এখানে, অর্থাৎ ল্যামডা এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 0.63 মিটার। তাহলে তরঙ্গ অর্থাৎ এক্স মাধ্যমের ক্ষেত্রে আমরা এটা লিখে নিতে পারি যে এক্স মাধ্যমের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এক্স মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমরা এখানে লিখবো যে ল্যামডা এক্স ইকুয়াল আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে 0.634 এটা হবে মিটার। এবং ওয়াই মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? যে ওয়াই মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়াই ইকুয়াল পরেরটা আমরা নিব 2.87 মিটার, ঠিক আছে। এরকম হচ্ছে আমাদের। তাহলে ওই ক্ষেত্রে দেখো আমরা এক্স মাধ্যমে তরঙ্গের বেগের সূত্রটা লিখে নেব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব এক্স মাধ্যমে তরঙ্গ বেগ তাহলে আমরা লিখে নিতে পারবো যে vx ইকুয়াল হচ্ছে, যেহেতু আমাদের কম্পাঙ্ক একই তাহলে এটাকে এক্স দ্বারা লিখতে হবে না, তাহলে হচ্ছে এফ আর হচ্ছে আমাদের ল্যামডা এক্স এটা লিখতে পাচ্ছি, ঠিক আছে। এইখান থেকে মূলত আমরা বেগের মানটা নিয়ে আসবো। তাহলে দেখো আমাদের বেগের মানটা যদি আমরা আনতে যাই তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে নিতে পারি। এফ এর মান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 520, তাহলে হচ্ছে 520 গুণন হচ্ছে ল্যামডার মান হচ্ছে 0.634। তাহলে এই ক্ষেত্রে মূলত আমরা মান পেয়ে যাব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে বা ভিএক্স ইকুয়াল এত, বা ভিএক্স ইকুয়াল এটা লিখতে পারি, ঠিক আছে। ওই ক্ষেত্রে দেখো আমাদের মানটা কত আসতেছে, তাহলে 520 গুণন হচ্ছে 0.634, তাহলে এটার মান আসবে আমাদের 32 অর্থাৎ 329.68। তাহলে আমরা জানি এরকম আসতেছে। তাহলে মূলত এটা হচ্ছে আমাদের বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো মূলত এটি মূলত আমাদের 229.668 আসছে, ঠিক আছে। এটাকে মূলত আমরা প্রায় আমাদের দেখো 330-এর কাছাকাছি চলে আসছে। তাহলে ওই ক্ষেত্রে আমরা এই চিহ্নটা দিতে পারি যে অতএব ভিএক্স আমাদের প্রায় কাছাকাছি চলে আসছে। তাহলে এটাকে আমরা 330 লিখে নিতে পারবো। 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা দেখতেছি যে আমাদের বেগটা অর্থাৎ এক্স মাধ্যমের তরঙ্গ বেগটা হচ্ছে 330-এর কাছাকাছি, তাই আমরা এটাকে কাছাকাছি আকারে লিখে দিলাম। তাহলে ওই ক্ষেত্রে আমরা যেহেতু 0°C তাপমাত্রায় 330, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের এক্স মাধ্যমটি হবে 330। তাহলে এখানে আমরা এইভাবে লিখে নেব যে যেহেতু 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330, সুতরাং এক্স মাধ্যমটি হবে
বায়ু। তাহলে এক্স এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে এক্স মাধ্যমটি হবে বায়ু। তাহলে এখন মূলত আমাদের ওয়াই এর ক্ষেত্রে করতে হবে। দেখো ওয়াইটা কোন মাধ্যম, এটা এখন আমাদের বাইর করতে হবে। যাই হোক, আমাদের ওইদিকে জায়গা সংকটের কারণে আমরা পরের অংশটুকু এইদিকে লিখবো। ঠিক আছে, পরের অংশটুকু আমরা এইদিকে করবো, এইদিকে করবো। হ্যাঁ, তাহলে এখানে যেমন লিখে নিছিলাম যে এক্স মাধ্যমের তরঙ্গ বেগ, তাহলে এইখানে আমরা লিখে নিতে পারি যে আবার ওয়াই মাধ্যমের তরঙ্গ বেগ, আবার ওয়াই মাধ্যমের তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ। তাহলে ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ভি ওয়াই দ্বারা প্রকাশ করব। ভি ওয়াই ইকুয়াল, দেখো আমাদের কম্পাঙ্ক একটাই, তাহলে এফ ল্যামডা ওয়াই হবে পরেরটা, ল্যামডা ওয়াই। তাহলে ওই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে ভি এক্স লিখে লিখে আসছিলাম, তাহলে এখানে আমরা ওভাবেই লিখবো, বা লেখো যে ভি ওয়াই ইকুয়াল আমরা পাবো, তাহলে এফ এর মান হচ্ছে আমাদের 520 গুণন হচ্ছে ল্যামডা ওয়াই এর মান কত, এই যে এটা 2.87, 2.87 এরকম। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে বা ভি ওয়াই ইকুয়াল, তাহলে 520 তার সঙ্গে গুণ হবে 2.87, 520 গুণ হচ্ছে 2.87, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 100, তাহলে হচ্ছে 1492, 1493.4। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে অতএব ভি ওয়াই, এটাকে আমরা কাছাকাছি, দেখো আমাদের 1493, এটাকে আমরা 1400 কাছাকাছি মান আঁকা লিখতে পারি যে 1493 চিহ্নের মাধ্যমে, যে 1493 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো। হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে দেখতেছি আমরা 0°C তাপমাত্রায় যে বেগটা, সেটা হচ্ছে আমাদের আমরা তো আগেই বলে নিছিলাম যে লোহার ক্ষেত্রে হচ্ছে আমাদের মূলত 1493। তাহলে সরি, লোহা না, পানির ক্ষেত্রে। তাহলে আমরা তো আগেই বলে নিছিলাম যে পানির ক্ষেত্রে 0°C তাপমাত্রায় পানির মূলত পানিতে সব জায়গায় হয় 1493। তাহলে আমরা ধরে নিতে পারি যে পরের যে মাধ্যমটা সেটা হবে মূলত আমাদের পানি মাধ্যম। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে যেহেতু 0°C তাপমাত্রায় পানিতে শব্দের বেগ, এটা আমরা লিখবো যে যেহেতু যেহেতু 0°C তাপমাত্রায় পানিতে শব্দের বেগ 1493 মিটার পার সেকেন্ড, সুতরাং ওয়াই মাধ্যমটি হবে পানি মাধ্যম। ওয়াই এর মাধ্যমটি হবে পানি মাধ্যম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কগুলো কিন্তু একদম সিম্পল। জাস্ট এই অধ্যায়ের অঙ্কগুলো একটু তোমাদের গ নাম্বারটা অনেকটাই সোজা মনে হবে, ঘ নাম্বারটা একটু ঘোরালো পেছালো থাকতে পারে, কিন্তু দেখবা যে আমাদের এই টাইপের অঙ্কগুলোই বোর্ডে আসতেছে। তাই অবশ্যই তোমরা এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে করবা এবং আমাদের সঙ্গেই থাকবা, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।